আওয়ামী লীগকে ছাড় দেওয়া বা ছাড় না দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। এখানে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, পুলিশ তার ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য একটা ভিলেন দরকার, একটা প্রতিপক্ষ দরকার। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কি বলে মানে সামাজিক যে অপরাধ, এমন কোন থানা নাই যেখানে সামাজিক অপরাধ হচ্ছে না। এখন তুমি দেখো প্রতিটা থানার ওসি মাদক নিয়ে বেশি ব্যস্ত, অথচ আমার দেশে একটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আলাদা মাদক পুলিশ আছে, তাদেরকে ফাংশন করতে দেয় না ওসিরা। কিন্তু সে একটি থানায় 10টা 12টা মিনিমাম ইউনিয়ন 9টা 8টা 10টা 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নে কন্ট্রোল করার মতো ক্ষমতা তো পুলিশের নাই। এটা সামাজিকভাবে নিয়ন্ত্রণ হয়। আর যখন পুলিশ মাদকদের পক্ষে যায় তখন জনগণ কন্ট্রোল করতে পারে না। এখন পুলিশ আইন শৃঙ্খলা কেমনে ঠিক করবে? তুমি দেখো মহত্তরে কি হচ্ছে, তুমি দেখো ঢাকা বাড্ডের মতো জায়গাতে নেতা মারা ফেলায়, তুমি দেখো পুলিশের উপর আক্রমণ হচ্ছে, ওসি কে পিটাতে যাচ্ছে। ও দেখলাম যে ওদিন ময়মনসিংহে কোথায় মিটিং হচ্ছে, পুলিশকে দৌড়াইতেছে। তার মানে পুলিশ শক্তি অর্জন করতে হলে এখন এই মিছিলগুলো বিভিন্ন এলাকায় পুলিশের ছত্রছায়ায় হচ্ছে। এই জন্য হচ্ছে সরকারকে ভয় দেখানোর জন্য। এখন যদি আওয়ামী লীগ কোনো ভয় সৃষ্টি করতে পারে, ভীতি সৃষ্টি করতে পারে, আওয়ামী লীগ যদি সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তাহলে চ্যালেঞ্জটা মোকাবেলা করবে কি দুই ভাবে করা যেতে পারে, একটা রাজনৈতিক ভাবে আর একটা প্রশাসনিক ভাবে। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশে আমরা সেই 1954 সন থেকে আমরা দেখে আসছি যে বাংলাদেশে রাজনৈতিক ভাবে কোনো সমস্যা মোকাবেলা কেউ করা হয় নাই। সেই 54 সনের সমস্যা সমাধান করতে গিয়ে 58 সনে আইয়ুব খান মার্শাল দিয়েছে, ইস্কান্দর মির্জা মার্শাল দিয়েছে। ইস্কান্দর মির্জাই আমার কি বলে ইন্ডিয়ার মুর্শিদাবাদের লোক। সেই ইস্কান্দর মির্জা, মির্জাফরের বংশধররা তারা পাকিস্তানে মার্শাল দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করছে, যেই মার্শালটা এখন পর্যন্ত পাকিস্তান বেরিয়ে আসতে পারে নাই। আমরা 71 সনের রাজনৈতিক সমাধান দিয়ে আমরা বিদেশি শক্তির সহায়তায় নিজেরা ভাই ভাই মারামারি কাটাকাটি করে আমরা একটা বাংলাদেশ অর্জন করেছি। পরবর্তী দেখা গেল যে বাংলাদেশেও আমরা কোন রাজনীতি মোকাবেলা করতে পারি নাই। শেরা শিকদারকে আমরা রাজনীতি মোকাবেলা করতে পারি নাই। শেরা শিকদারকে আমাদের প্রথম 1973 সনে প্রথম আর্মি মাঠে নামানো হয়েছিল শেরা শিকদারের বিরুদ্ধে। আত্রায় ওখানে প্রথম রাজশাহীতে ওই কি বলে তখন ছিল এটাকে সর্বহারা পার্টি, সর্বহারা পার্টির বিরুদ্ধে আত্রাইতে প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে নামানো হয়েছিল। দুর্ভাগ্য হলো বঙ্গবন্ধুর আমলে। আইরনি অফ ফেট, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো, সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করলো, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললো, তিনি ক্ষমতায় এসে 1.5 বছরের মাথায় তিনি সেনাবাহিনীকে নামিয়ে দিলেন সর্বহারাদিকে নিধন করার জন্য। রাজনৈতিকভাবে উনি মোকাবেলা করার চেষ্টা করলেন না। ফলশ্রুতি কি হলো? 75কে অ্যাভয়েড করতে পারলেন না। 75-এর পর থেকে এই মার্শাল মাঝে মাঝে আসে, সামরিক শাসন আসে, কিছুদিনের জন্য যায়, তারপরে এরশাদ তো 9 বছর ঘাটি গাইরা বসলো। একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছিল। 91 সনে নির্বাচনে ছিল বিএনপি, আবার 96 সনে আওয়ামী লীগ, আবার 2001 সনে বিএনপি, আবার 2008 সনে আওয়ামী লীগ। এই যে পালাবদলটা হচ্ছিল, এই গণতান্ত্রিক পালাবদল যদি অব্যাহত থাকতো তাহলে প্রশাসনিক এই ক্ষমতাগুলা হতো না। আজকে সিলেটে যে ঘটনাটা ঘটেছে, সারোয়ার ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড আপরাইট অফিসার, ভেরি অনেস্ট অফিসার এবং সাহসী অফিসার। সে ওখানে দরগা শরীফের কিছু অনিয়মগুলোকে মোকাবেলা করতে গিয়ে সেটা কঠোর পদক্ষেপ নিল। সরকার সেই তাদের পক্ষে না থাকিয়া সরকার সারোয়ারের পক্ষে অবস্থান নিল। তার মানে দরগা শরীফে কি অন্যায় কাজ হয় না, অপরাধ কাজ হয় না? আমরা কি সারা বাংলাদেশে দরগা নিয়ে কথা বলতেছি না, যেখানে কি অপকর্ম হয়? মানুষের বিশ্বাসকে, মানুষের আস্থাকে ব্যবসায় পুঁজি করে কিছু লোক ব্যবসা করে, মানুষকে জিম্মি করে কিছু বিক্রি করে। এটা দেখার দায়িত্ব সরকারের না?
এই দায়িত্ব তো সারোয়ার সঠিকভাবে করতে গিয়েছিল। হয়তো সে মানুষের টাকা দেওয়াটা বন্ধ করে নাই, সে বলছে আপনারা প্রপার জায়গায় দেন যে হিসাব হয়। যেমন মনে করো আমাদের পাগলা মসজিদে কিশোরগঞ্জে, পাগলা মসজিদ তো আগে একই অবস্থা ছিল, পাগলা মসজিদের নামে যে যেখানে পারছে টাকা করছে। এটা পরবর্তীতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক এটাকে হস্তক্ষেপ করে এটাকে জেলার আন্ডারে নেওয়া হয়েছে। টাকাটা প্রতি মাসে একবার করে দেখো, 2-3 মাস পর পর গণনা হয়, সবার সামনে টাকাগুলো গণনা হয়, সেই হিসাবটা পায়, জমা হয়। তারপরে কি হচ্ছে সেটা জানি না, সরকারি টাকাগুলো কি খোঁজ খবর আমরা জানি না। কিশোরগঞ্জের ডিসির একটা বাড়তি ইনকামের ব্যবস্থা হয়ে গেছে, এটা অনেকে বলে। কিশোরগঞ্জের ডিসিকে এখন আর ওই লোকাল এলার ফান্ড এত বেশি সংগ্রহ করতে হয় না, ওখান থেকে 7 পাস করে ওই টাকা কোনো মসজিদের নামে, কোনো মাদ্রাসার নামে, এর নামে, সে নামে ডিস্ট্রিবিউট করে সে মোটামুটি ডিসি একটা প্রশাসনিক একটা কাঠামো তৈরি করতে পারে। সারোয়ার হয়তো ওইরকম একটা উদ্ভূত হয়ে চিন্তা করেছিল যে সিলেটের 2টা মাজার শরীফকে নিয়ন্ত্রণ করে সেখানে আয় ব্যয়টাকে ঠিক করবে। এখন এটা তার অপরাধ হয়ে গেল, ভালো কাজ করতে গিয়ে সে অপরাধ হয়ে গেল। তার কাজটা কি অপরাধ ছিল? এখানে ধর্মীয় চেতনার সময় কি আছে? কিছু লোক অধর্ম করবে আর আপনারা সেটা অধর্মকে আপনারা এলাও করবেন? মাজারে গিয়ে নাচানাচি করা বা ইসলামের কোন জায়গায় আছে? ঠিক আছে, আপনি মাজারে যান, একজন বিশ্বাস করেন, আল্লাহর রহমত পড়েন, নামাজ পড়েন, ঠিক আছে, মানত করেন, আচ্ছা মানত তো ঠিক আছে, কিন্তু এটাকে একটা হিসাব পথে আনতে হবে। তো সেই সারোয়ার সেই কাজটা করতে গেল, আপনি সারোয়ারকে প্রোটেকশন দিলেন না, তাহলে আগামী দিনে কোন ডিসি কি সরকারের পক্ষে কাজ করবে? কোন ডিসি কি সৎভাবে কাজ করবে? কোন ডিসি কি ন্যায়ভাবে কাজ করবে? সে তো ওই অপকারীদের, অপকর্মকারীদের পক্ষ অবলম্বন করবে, যারা অপকর্ম করবে তাদের পক্ষ নেবে, কারণ তারা শক্তিশালী বেশি। আজকে তুমি যে ইস্যুর সাবজেক্ট নিয়ে আসছো, জেলায় জেলায় সেনা, এই জেলায় জেলায় সেনা নিয়োগটাই তো একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন। যখন সংসদ চলতেছে তখন ইন এইড অফ সিভিল পাওয়ারে সেনাবাহিনী কোনো অবস্থাতে বেরোতে পারে না, এটা অবৈধ, অন্যায় কাজ করা হয়েছে, কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না। এখন রুলস অফ কনস্টিটিউশন হচ্ছে, এখন সংবিধান মোতাবেক সংসদ চলছে, সরকার চলছে। এইখানে ইন এইড অফ সিভিল পাওয়ার 62C, তাতে আর্মি কি করে নিয়োগ হবে জেলা জেলায়, কিভাবে নিয়োজিত হবে, কারণটা কি? যদি আগামীকাল 23শে জুনে যদি আওয়ামী লীগ কোনো কিছু বিষয় হয়, আলোচনা হয়, তাহলে তুমি সংসদে আজকে আলোচনা করো না কেন? যদি কালকে আওয়ামী লীগ যদি সারা বাংলাদেশে মিছিল করে ফেলায়, কি আসবে যাবে? ক্ষমতা পরিবর্তন হবে? আওয়ামী লীগ যদি কালকে সারা বাংলাদেশে যদি মিছিল করে সকাল থেকে সন্ধ্যা মিছিল করে, তাতে কি ক্ষমতার কোনো হেরফের হবে? এই মিছিল মানে কি এই বর্তমান সরকারের পদত্যাগ বা বিলুপ্তি? এটা রাজনৈতিক এক্সারসাইজ, রাজনৈতিক একটা কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। এটাকে এত বড় ফালায়া পুলিশ বলবে, এবং কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, কত বড় আপত্তিকর বক্তব্য, কত স্যাটায়ার ভাবে সে বলতেছে টেলিভিশনের সামনে। আওয়ামী লীগ মিছিল করবে, পুলিশ কি বসে থাকবে? পুলিশ কি করবে? পুলিশকে কোন আইনে, পুলিশ অ্যাক্টে কোথায় আইন দিয়েছেন আপনি কারো কর্মসূচিকে বাধা দেওয়ার? বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, রাজশাহী মেট্রো পুলিশ অ্যাক্ট বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, পুলিশ অ্যাক্টে কোথায় লেখা আছে কাউকে কোনো অপরাধ করতে বা যে কোনো কাজ করতে বাধা দিবেন? সেই কাজটা অপরাধ কি অপরাধ না, সেটা ডিসাইড করবে প্রশাসন। প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি বা টিএনও। সে যদি মনে করে ঘটনা ঘটে যদি যায়, সে না করবে, তখন বলে সে এক্সট্রাপুলিশ দ্বারা জারি হবে। এটি হলো টিএনওর ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আপনি সেটা না করে কে মিছিলের ডাক দিবে, আপনি পুলিশ বাড়ি করে দিলেন। পুলিশ কি আপনি পার্সোনাল লাঠিয়াল? পুলিশ কি ব্যক্তিগত বাহিনী? পুলিশ কি সরকারি বাহিনী? কোন রাজনৈতিক দলের বাহিনী? ধরে নিলাম আওয়ামী লীগ কালকে মিছিল করে বাংলাদেশ তছনছ করে ফেলবে, তছনছ করার পরে কি আপনি অ্যাকশন নিতে পারতেন না? তছনছ করার পরে তো সহজ হতো। এখন আপনি উস্কে দিলেন।
আওয়ামী লীগের নেতারা মিছিল করে পুলিশকে বলছে ধর। এই যে ধর শব্দটা একবার উঠে যাচ্ছে, তাহলে কি আপনি গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন? যে গৃহযুদ্ধকে অ্যাভয়েড করার জন্য আমরা আওয়ামী লীগকে 17 বছর আমরা সংগ্রামে যাইনি, কারণ আওয়ামী লীগ চাচ্ছিল একটা গৃহযুদ্ধ বাধক। এখনো তো আওয়ামী লীগ চায় একটা গৃহযুদ্ধ বাধক। সেই গৃহযুদ্ধকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী উস্কাইয়া দিচ্ছেন। আজকে যদি মনে করেন, আমি চিন্তা করলাম, আমি বললাম যে আমি সরকার ফেলাই দেব, সঙ্গে সঙ্গে বাড়ি করে ঘেরাও করে ফেলবেন পুলিশ এসা, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে যাবেন, আপনি কেন বলছেন সরকার ফেলাই দিবেন? আর এটা তো আমার অধিকার। সরকারের প্রতি অনাস্থা দেওয়া এটা যে কোনো নাগরিকের অধিকার। সে সংগঠিত করতে পারে, ইলেকশনের নির্বাচনের জন্য তৈরি করতে পারে, সে আর্লি নির্বাচন দাবি করতে পারে, সে সরকারের পদত্যাগ দাবি করতে পারে। কেন আজকে ইংল্যান্ডে কি হচ্ছে? প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন আমি পদত্যাগ করব, কারণ সংসদে তার আইন পাস হচ্ছে না, সে সংসদকে ফেস করতে পারছে না। সে বলছে যে আপনারা আমার কথা না শুনেন, আমি পদত্যাগ করব। বাংলাদেশের সেই অবস্থাটা নাই। যে কোনো মানুষ সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, অবস্থান নিতে পারে, কার্যক্রম করতে পারে, রাজনীতি করতে পারে। করার পরে যদি আমার এই কাজটা কোনো প্রকার এন্টিস্টেট হয়, এই কাজটা যদি আমার কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, আপনি 144 জারি করেন, ম্যাটার চুকে যাচ্ছে। আপনি পুলিশ নিয়ে ঘরে ঘুমায় থাকেন না 144 জারি করে দিয়া, তারপর যখনই কেউ মিছিল আসবে আপনি বাসি ফুয়ে অ্যারেস্ট করেন। কেন? আপনি 144 ভঙ্গ করছেন। মিছিল করার পরে বাড়িতে ধরে নিয়ে আসেন না, কারণ আপনি 144 ভঙ্গ করছেন। আপনি সেটা করলেন না, আপনি পুলিশ লেলায়া দিবেন, সেনাবাহিনী লেলায়া দিবেন। আপনি সেনাবাহিনী আজকে কার নির্দেশে সেনাবাহিনীকে মাঠে নামাইলেন? ইউনিট অফ সিভিল পরে পাঠিয়ে দিলে সংসদের কাছে জিজ্ঞাসা করতে হবে তো। সংসদে কি আপনি 300 ধারায় কি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে, সারা বাংলাদেশে এরকম হচ্ছে, আমার পুলিশকে এক্সট্রা কাজে লাগাতে হচ্ছে, এই কথাটা কি সংসদের কাছে জানাইছে? আর সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের, মানে এগুলো বললেও তো ভয়াবহ চিন্তা করতে হয়। আপনি প্রধানমন্ত্রী এমপি দেখে বলছেন আপনি কুমিল্লা কি করতেছেন, সংসদ চলতেছে। এমপি সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি এখানে কি করেন, সিলেটের কুমিল্লা কোথায় যেন সংসদ, সংসদ জান না কেন? আজকে যদি বাংলাদেশ মানুষ প্রশ্ন করে আপনি মালয়েশিয়া কি করতেছেন, আপনি চীনে কি করতেছেন, সংসদ চলতেছেন আপনার, তার মানে সংসদ নেতা, আপনার নেতা নাই, সংসদ চলবে কেমনে? তাহলে তুকলো কিভাবে তো দেশ চালানো যাবে না রে ভাই। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, আপনি যেভাবে খুশি ভাবে চলতে পারেন না। আপনি চীনে সফর করতে গেছেন, ঢাকা টু চীন যাবেন, আপনি ঢাকা টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু ডালিয়ান কেন যাবেন? ডালিয়ান হলো বেজিং থেকে আরো 1000 কিলোমিটার উত্তরে পূর্বে, সে কোরিয়ার নিচে। আপনি ডালিয়ানে কেন যাবেন আপনি? তাহলে আপনি তো স্টেট ভিজিটে যান নাই, রাষ্ট্রীয় সফরে যান নাই। আপনি সেখানে গিয়েছেন ডালিয়ানে কনফারেন্স করবেন, কি বিনিয়োগ কনফারেন্স করবেন না কি করবেন, সেখান থেকে আপনি চীনের প্রধানতা বুঝে দেখা করে যান। মালয়েশিয়াতে গেছেন, কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই, আলোচনা করছেন। এই মালয়েশিয়ার এই ইব্রাহিম তো কদিন আগে ইউনূস সাহেবকে দেখা করতে বাংলাদেশে আসছিল, তাতে মালয়েশিয়া 2টা লোক বেশি গেছে? তাতে যারা ইলিগাল মালয়েশিয়াতে আছে তাদের 2টা লোকের বৈধতা দিয়েছে 2 বছরে? আজকে আপনি মালয়েশিয়াতে গেলেন, ভোজ করলেন, খাইলেন, দাইলেন, আপনি লজ্জা করলো না বলতে যে আপনারা এখানে রাস্তাঘাট পরিষ্কার করেন, আর বাংলাদেশে পরিষ্কার হয় না? ওখানে তো আপনার মেয়রদের মতো মেয়র নাই, ওখানে বাংলাদেশের সুইপার গুলো পাঠিয়েছেন, মেয়র তো পাঠায় না, মেয়র তো ওদের। আপনি লজ্জা করলেন এই কথাটা বলতে, আপনি এতগুলো মানুষের সামনে যে আপনারা মালয়েশিয়াতে পরিষ্কার করতে পারেন, পরিষ্কার রাখতে পারেন, আর বাংলাদেশে পারেন না। তারপরে সুইপার পাঠাচ্ছেন মালয়েশিয়াতে।
তাদেরকে সুইপারের সঙ্গে তুলনা করলেন আপনার জাতিকে, নিজের লোককে। আপনি এত সুন্দর সুইপারি করতে পারেন, কারণ এগুলো বললে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনার বিরোধিতা করি। আপনি সেখানে গেলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র যদি হয়ে থাকে, আপনি রাষ্ট্রীয় সফরে গেছেন, বক্তব্য দিবে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্র টু রাষ্ট্র গেছেন, সেখানে প্রেস ব্রিফিং করতেছে আপনার প্রেস সেক্রেটারি, আপনার পররাষ্ট্র উপদেষ্টা। কোন ফোরাম, কোন ডেকোরাম? এই ডেকোরাম গুলো আপনি ফলো করবেন না, তারপরে বলবেন যে আপনি জনগণের জন্য প্রতিষ্ঠা করতে চান। চীন মানে বেজিং, চীন মানে ডালিয়ান না। চীনে যাবেন, আপনি প্রথম যাবেন, চীনের সঙ্গে কথা বলবেন, কথা বলেন, তারপর যদি আপনি অন্যান্য পার্সোনাল কাছ থেকে যাবেন। আর যেখানে আপনার সংসদ চলতেছে, বাজেট অধিবেশন চলতেছে, সেখানে আপনি কি এরকম ঠেকাটা পড়ছে, কি এরকম জরুরি পড়ছে, কালকে কি নিয়ে আপনি আসবেন, বাংলাদেশ যখন ফিরবেন কি নিয়ে আসবেন, একবার চিন্তা করেছেন? আপনি চীন সফরে গেছেন বলে আজকে মার্কিন রাষ্ট্রদূত কি বলেছে, বাজি ধরলে আমেরিকার সঙ্গে ধরো, অন্য কোথাও বাজি ধরলে কাজ হবে না। আর কি বলবেন, ডেকেটলি বলছে। আপনার পররাষ্ট্রমন্ত্রীকে এসে তার অফিসে ঘোষণা গেছে যে আমরা অস্ট্রেলিয়াকে ফুটবল খেলা হারিয়ে দিয়েছি, নতুন টিম আমরা। তোমরা যদি বাজি ধরতে চাও, আমেরিকার পক্ষে বাজি ধরো, অন্য কোথাও বাজি ধরে কাজ হবে না। আর নেগেটিভলি কি বলবে সেটা জবাব পর্যন্ত আপনার পররাষ্ট্র মন্ত্রী দেয় নাই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, বক্তব্য দিব উনি। আপনার প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র উপদেষ্টা, সে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু না, সে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আর পররাষ্ট্রমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মন্ত্রী না, মন্ত্রী পরিষদের মন্ত্রী। আর সে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী। এই পার্থক্যগুলো তো বুঝতে হবে ভাই আপনাদেরকে। রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র নিয়ে কথা বলবেন, আপনি উপদেষ্টাটা আপনাকে উপদেশ দিবে, রাষ্ট্রের উপদেশ দিবে না। রাষ্ট্রকে উপদেষ্টা উপদেশ দেওয়ার কিছু নাই, দেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নাই। আপনাকে উপদেশ দিবে, 100 বার দিবে, 1000 বার দিবে, লক্ষ কোটি বার দিবে, কোনো আপত্তি নাই। আপনি প্রেস কনফারেন্স করলেন, যৌথ বক্তব্য দিলেন মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, আর ব্রিফ করতেছে আপনার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এটা তো রাষ্ট্রীয় সফর বলতেছেন, তাহলে আমার পররাষ্ট্রমন্ত্রী কোথায়? আর পররাষ্ট্রমন্ত্রী আপনাকে খেলাচ্ছে, গার্ডি গেম গুলো খেলতেছে। আমেরিকান রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, সুইডেন রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, জাপানের রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, সবাই পররাষ্ট্রমন্ত্রীকে বলে গেল যে আপনি কেন চীনে যাচ্ছেন, কেন আপনারা আগে চীনে যাচ্ছেন। এটা তো বলছি, এটা জবাব দিতে বললেন না আপনারা। সেখানে আপনি স্বীকার করলেন যে আমরা কোথায় যাব না যাবো কাউকে জিজ্ঞাসা করে যাব না, আপনার উপদেষ্টাই বললো যে আমরা কোথায় যাব না যাব এটা কাউকে জানাই যাবো, আমরা গোলামী পররাষ্ট্রনীতি করবো না। কার কথা বলেন? আমেরিকার রাষ্ট্রদূতের কথার পরিপ্রেক্ষিতে আমেরিকান রাষ্ট্রদূত বলল যদি আপনারা বেড ধরতে হয় তাহলে আমেরিকার সঙ্গে ধরেন। এখন বলছি আপনাকে, দুদিন পরে তো চীনের থেকে ফেরত আসবেন, কি নিয়ে আসবেন? আপনি চীনে যাওয়ার আগে কি 2-4-5টা জিনিস কনফার্ম করছেন যে এই জিনিসটা আপনি চীনে গেলে পাবেন? আমিও যদি আপনার সঙ্গে দেখা করতে যাই, আমিও যদি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যাই, আমি তো পকেটে একটা দরখাস্ত নিয়ে যাব যে আমার এই জিনিসটা লাগবে আপনার কাছ থেকে। আপনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে গেলেন, আপনাদের কাগজ নিয়ে দেওয়া ছিল যে আপনার সঙ্গে কথা বললে খালি খাবো না, এই জিনিসটা আমাদেরকে সাইন করে দিতে হবে। আপনার রাজি থাকলে আমি আসবো, নাহলে আসবো না। আমি এয়ারপোর্ট থেকে চায়না চলে যাব। আর চায়না যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়া দরকার ছিল না। আপনি একসঙ্গে বসলেন, মিটিং করলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করলেন। একটু আসতে ভাইয়া, আপনি কেন একটা কাগজ ধরা দিলেন না ওনাকে, ভাই এটা সাইন করে দেন? কাজেই আপনি এই জিনিসগুলো তো বুঝতে হবে রাষ্ট্র। আপনি চীনে যাচ্ছেন, ডালিয়ানে, ডালিয়ান কোথায় বাংলাদেশের মানুষ তো জানেও না। বেজিং থেকে আরো 1-1.5 হাজার কিলোমিটার দূরে ডালিয়ান, ছোট্ট একটা শহর।
সাগরের মধ্যে একটা দ্বীপ, কোরিয়ান পেনিনসুলার মধ্যে, কোরিয়ান যে এটা উল্টা কোরিয়ান উল্টা দিকে, আপনি সেখানে গেলেন। ডালিয়ান ইজ মোস্ট আনইম্পর্টেন্ট এলাকা, একটা টুরিস্ট ট্যুর। সেখানে গেলেন, তারপরে দুদিন পরে আসবেন দেখা করার জন্য, সিরিজ দেখা করবেন। এজেন্ডা কোথায় আপনার? আপনি তো এজেন্ডা গুলা সেট করতে হবে। সরি, আমি কথাগুলো কেন বলছি, আপনার সফলতার সঙ্গে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভরশীল। বা একটু আসতে, বাংলার মানুষ অপেক্ষা করে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনার ভাগ্যের সঙ্গে বাংলাদেশের এই 20 কোটি মানুষের ভাগ্য জড়ে গেছে। আজকে আপনি বাইরে গেছেন, এদিক দিয়ে পুলিশের তাণ্ডব শুরু হয়েছে। একটা লোককে যদি কালকে গুলি করে পুলিশ, ক্ষতিটা কার হবে? সারা প্রেস আপনাকে জামায়া ধরবে দেলিয়ানে, যে আপনার এলাকা ইয়াতে এত বড় গন্ডল হচ্ছে, লোক মেরে আছে। কালকে যদি আওয়ামী লীগ, অবশ্য রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ক, কালকে হয়তো আওয়ামী লীগ বাধ্য করতে পারে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য, হয়তো বাধ্য করতে পারে এটা গোলাগুলির মতো পরিস্থিতি সৃষ্টি করতে, হয়তো বাধ্য করতে পারে যাতে অন্য রাজনৈতিক দল তাদের আক্রমণ করে। যাই করুক না কেন, তাতে আওয়ামী লীগের লাভ হবে। আওয়ামী লীগকে মিটিং না করতে দিলে লাভ হবে, আওয়ামী লীগ কালকে মিছিল না করতে দিলে লাভ হবে। আওয়ামী লীগের মিছিল থেকে 500 লোক অ্যারেস্ট করলে লাভ হবে আওয়ামী লীগের। 2টা লোক যদি মারা যায় ওখানে, তো আওয়ামী লীগের জন্য ঈদ হয়ে যাবে, আপনার রূপটা পরিবর্তন হয়ে যাবে। কালকে বেজিং এ সমস্ত ইন্টারন্যাশনাল প্রেস আপনাকে জামায় ধরবে। ঢাকায় গুলি কেন, রংপুরে গুলি কেন, ময়মনসিংহে গুলি কেন? আপনি যে ভাবটা দেখাচ্ছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কালকে যে ভাষায় কথা বলেছেন, এর আলামত বোঝা যাচ্ছে এর পূর্ণ সুযোগ আওয়ামী লীগ নেবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, গ্রাসরুট চলে আসছে। আইয়ুব খানের আমল থেকে, সেই পুরানো থেকে তারা রক্তচক্ষু দেখে আসছে, মার্শাল দেখে আসছে। এই আওয়ামী লীগ এই পর্যন্ত আসছে। আওয়ামী লীগ ছোট্ট জামাত ইসলামকে কিছু করতে পারে, নিশ্চিন্ন করতে পারে নাই। আর আপনি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেবেন। আর যে আওয়ামী লীগ ইনি ভোট দিয়ে আপনাকে পাশ করাইছে, নৈতিক ভাবে তো আপনি ধরা খায় আসছেন তাদের সঙ্গে। যে আওয়ামী লীগ আপনাকে নৈতিক ভাবে নির্বাচিত করেছেন, আপনি বারাকাতকে জামিন দিয়ে দিচ্ছেন। বারাকাত যদি জামিন দিয়েছেন ভালো কথা, আমি ধন্যবাদ জানাই জন্য, কিন্তু আপনি সাংবাদিক গুলাকে এখনো কেন জেল আটকে রাখছেন? কোন সাংবাদিক কি হত্যা করে, হত্যা প্রভোগ করে? এইগুলো তদন্ত করে আপনি কি প্রমাণ করতে পারবেন? নর্মাল আদালতে কি কোনো প্রমাণ হবে? কাজে আপনি বারাকাতকে ছেড়ে দিয়েছেন, যত খারাপ কাজই হোক আমি এটাকে সমর্থন করবো, ঠিক আছে, জামিন দেওয়া ভালো কাজ করেছেন, বারাকাতের বিচার করে না, বিচার দাবি করবো। কিন্তু আপনি অন্যান্যদের কি করে আটকে রাখবেন? রাজনীতিকে কেউ দিনের পর দিন, বছরের পর মাস, বছরের পর আটকে রাখছেন। এতদিন না আগে অ্যাবনর্মাল সরকার ছিল, আটকে রাখছে। আপনি গণতান্ত্রিক নির্বাচিত সাংবিধানিক সরকার কি করে আটকে রাখবেন? আপনি সংবিধানের সেই সাম্যতা রক্ষা করবেন না কেন? যে সংবিধান নিয়ে আপনি চিৎকার করছেন, এত কথা বলছেন, সংবিধান মেনে চলবেন, সংবিধান মেনে চলবেন, সংবিধান ছাড়া কিছু করবেন না, তাহলে একের পরে আপনি সংবিধান কেন বরকরার করছেন? আজকে জামাত একটা ম্যাচিউর রাজনৈতিক দল বলে আপনি বেঁচে যাচ্ছেন, কারণ জামাত বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে চায় না, যেটা বিএনপি আওয়ামী লীগ খেলে। জামাত নিজের আত্মত্যাগ করে, নিজেরা গলা ফাঁসি লটকে, তো জনগণকে নিয়ে বিভ্রান্ত করে, জনগণকে নিয়ে রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে, জনগণকে নিয়ে রাজনীতি করে না, তারা জনগণের কল্যাণ রাজনীতি করে। আজকে সেই বিরোধী দল পেয়েছেন বলে আজকে আপনার এই সুযোগগুলো আপনি পাচ্ছেন, নাহলে সরকারকে ফালাইয়া দেওয়া তো কোনো বিষয় না। বর্তমান এই সরকার যদি জামাত ইচ্ছা করে, যদি জামাত রিয়েলি চায়, জামাত যদি শুধু আওয়ামী লীগের সঙ্গে হাত মিলায়, 15 দিনের সরকার টিকবে না। কিন্তু জামাত তো হাত মিলায় নাই আওয়ামী লীগের সঙ্গে। জামাত তো আওয়ামী লীগকে বলে নাই আমাদের ভোট দিলে তোমাদের রক্ষা করবো, বিচার করবো না।
কিন্তু আমরা তো জানি প্রতিটা এলাকার লোকেরা আওয়ামী লীগের কি বলতেছে, কি বললে আপনি ভোট নিয়েছেন, সব এলাকাতে বলতেছেন। জামাত তো সেই কাজটা করে নাই। আজকে যদি জামাত মনে করে যে না ঠিক আছে আওয়ামী লীগকে মিছিল করতে দিতে হবে, দেখি তো মিছিল আটকানো, দেখি আওয়ামী লীগ মিছিল করবে, জামাত কিচ্ছু বলবে, বাধাও দিবে না, জামাতকে সমর্থন, আওয়ামী লীগকে সমর্থন করবে না, জামাত চুপ করে বসে থাকবে। আপনি দেখি আপনার আওয়ামী লীগকে ঠেকান তো দেখি, আটকান দেখি, ওই হ্যাডম আছে কিনা আপনার। আপনার কোন রাজনৈতিক অঙ্ক নাই, রাজনৈতিক ধারাবর্ণ নাই। আপনি জানেন না 23শে জুনে আওয়ামী লীগ বাংলাদেশে একটা তাণ্ডব করতে পারে, জানি না করতে পারবে কিনা, ক্ষমতাতে আছে কিনা, সে সময় আমার প্রধানমন্ত্রী দেশে নেই। এটা যেন আপনার জন্য আগামী দিনে কিভাবে হবে জানি না। হ্যাঁ, এটা কম্পেনসেট আপনি করতে পারতেন যদি গতকালকে একদিনের আজকের ভিজিটে ইব্রাহিম সাহেব কথা বলার সঙ্গে, প্রধানমন্ত্রী কথা বলার সঙ্গে যদি বুঝতাম যে বাংলাদেশ থেকে 20,000 লোক নিবে আগামী 3 মাসে, এটা আপনি একটা স্মারকলিপি সাইন করছেন, 20,000 লোককে নেওয়া হবে। আপনি ট্যুরিজম করে দিয়ে আসছেন, ট্যুরিজম কার ফেভারে দিচ্ছে? কোন মালয়েশিয়ান বাংলাদেশে আসবে ঢাকা শহরে ঘুরতে, এই মোহাম্মদপুরের এই গন্ডগোল দেখতে? আপনার বাংলাদেশে কোন টুরিস্ট পয়েন্ট আছে, কোন টুরিস্ট পোস্ট আছে, কোন একটা হোটেল আছে, সাধারণ হোটেল মানুষ বসে যেটা রিসোর্টে বসে খাবে আছে? তাহলে ট্যুরিজম চুক্তি করলেন কেন? মালয়েশিয়াতে যাবে বাংলাদেশের লোকেরা, এই সুযোগ দেওয়ার জন্য আপনি করছেন। তাদেরকে সুযোগ দিবেন, তারা সুযোগ দিবে। হ্যাঁ, ইন প্রিন্সিপাল রাজি, সুন্দর, আপনার দেশে আমরা সহজে যাবো, আপনার লোক আমাদের দেশে আসবেন। কয়টা মালয়েশিয়ান পয়সা খরচ করে বাংলাদেশে ট্যুরিজম করতে আসবে? কয়টা মালয়েশিয়ান মালয়েশিয়া থেকে বাংলাদেশে চিকিৎসা করতে আসবে? 8 দিন হসপিটাল যেন বন্ধ করে দিচ্ছেন, কি এফেক্ট হচ্ছে সারা পৃথিবীতে? বাংলাদেশে হাসপাতাল চিকিৎসা হয় না, হাসপাতাল সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়। কি নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছেন সারা পৃথিবীতে? বিশাল একটা মেডিকেল কলেজ হাসপাতাল সরকার বন্ধ করে দিয়েছে। ওই দেশে চিকিৎসা নিতে আসবে মালয়েশিয়ার থেকে, আপনি মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক এবং কি কি শিক্ষা স্মারকলিপি দস্তখত করেছেন। নাকি বাংলাদেশ থেকে যত সহজে মালয়েশিয়াতে মানুষ যেতে পারে, চিকিৎসার জন্য যেতে পারে, সে সুযোগ করে দিয়ে আসছেন, যাতে মালয়েশিয়াতে এখন মানুষ সহজে চিকিৎসা যেতে পারে। এটা গুড, আমি সমর্থন করি। ইন্ডিয়া যাওয়ার চেয়ে মালয়েশিয়া যাওয়া বেটার। শিক্ষা আমি ভালো সমর্থন করি, যে ইন্ডিয়া যাওয়ার চেয়ে মালয়েশিয়া যাওয়া ভালো। কিন্তু এটা তো আমার রাষ্ট্রের ফেভারে যাচ্ছে না, জনগণ কিন্তু এক্সট্রা দায়ভার নিতে হচ্ছে, খরচ বাড়তেছে। আপনি শিক্ষক বিনিময় চুক্তি করলেন না কেন? ডাক্তার বিনিময় চুক্তি করলেন না কেন? তোমার দেশে উন্নত চিকিৎসা কি আছে দেখার জন্য আমি 100 ডাক্তার প্রতি বছর পাঠাবো, সে সুযোগ দাও। আর তুমিও ইচ্ছে করলে 100 ডাক্তার আমার দেশে পাঠাতে পারো। তোমার দেখে শিক্ষাতে আমি প্রতি বছর 500 করে শিক্ষক পাঠাবো, তুমিও 500 শিক্ষক পাঠাও। এইটা শিক্ষক আপনার আদান প্রদান করতেন। আমার শিক্ষকরা দেশে প্রশিক্ষণ নিয়ে আসতো, ও দেশে ইউনিভার্সিটি চাকরি করে আসতো 1 বছর 2 বছর, তাদের অভিজ্ঞতা হইতো। এটা করলেন না। স্টুডেন্ট কে আসবে? কোন স্টুডেন্ট আমার কাছে পড়তে আসবে? আমি শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য আমি শিক্ষক বিনিময় চুক্তি করতে পারতাম, যে আমি দেশ থেকে 500 শিক্ষক দিব তো মালয়েশিয়াতে, তারা তোমার কলেজ ইউনিভার্সিটি চাকরি করবে 2 বছর 3 বছর। তাহলে আন্ডার মালয়েশিয়ান সিস্টেমে যদি শিক্ষকগুলো 3 বছর প্রশিক্ষণ পাই আসে, এরা তো বাংলাদেশে এসে আমাকে প্রশিক্ষণ দিতে পারতো। এগুলা করলেন না। বাণিজ্য একই অবস্থা। আমাদের দেশের মানুষ পাম অয়েল খায়, কি পাম অয়েল আপনি আনবেন? মানুষের তেলের কোনো পয়সা না, মানুষ ইচ্ছে ডিজেল বিক্রি করে, পেট্রোলের বিক্রি করে, সেটা আনেন না, সেই চুক্তি করলেন না। এগুলো সমালোচনা করতে চাই না, বারবার বলছি, কিন্তু এমন কাজ করে আমাদের কিছু বলতে হবে তো। 23শে জুনে যদি পুলিশ এই উস্কানিটা না দিত, কেউ তো জানতোই না যে মিছিল করতেছে, কেউ গন্তই না, কাউন্টে আনতো না কোন থানায় থানায় হচ্ছে। এখন তো মিডিয়া অ্যালার্ট হয়ে গেছে, মিডিয়া দিচ্ছে গুড নিউজ, এখন তারা দে হ্যাভ স্টার্টেড কাউন্টিং। আর ফেসবুকের যুগে কি হচ্ছে, 5 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে 30 সেকেন্ড মিছিল করে ছবি উঠে ছেড়ে দিচ্ছে, পুলিশ যাইতে যেতে ওরা নাই। কিন্তু ফেসবুকে তো মিছিলের ছবি চলে গেছে। আমাদের তুমি জানো যে তোমাদের যে হাট গুলো, অষ্টগ্রামের আদমপুর হাটে যে সপ্তাহে বাজার যেতে হয়, কিভাবে মানুষগুলো বাজারে ঢুকে,
ওই সময় যদি দুইটা ছেলে ব্যানার নিয়ে ঢুকতে থাকে তাহলে কি মনে হবে? আদমপুর বাজারের দিনে যদি দুইটা লোক দুইটা ব্যানার নিয়ে ঢুকে, মিছিল লাগবে, যে লোকগুলো বাজায় যেতেছে, এটা দেখালে তো মানুষ কেঁপে যাবে, আরে বাপরে এত লোক। আমার কটিয়াদি থানা, পাকুন থানা মনে অনেক বড় বড় বাজার আছে, যে বাজারে একটা রাস্তার মধ্যে যে পরিমাণ মানুষ ঢুকে এবং বেরোয় বাজারের দিন, হাটের দিন, একটা লোক খালি একটা মিছিল একটা ব্যানার নিয়ে একা একা হেঁটে যাবে, দুজন লোক, দেখবে পিছনে সামনে হাজার হাজার লোক। বাংলাদেশে মিছিলের ছবি ছাপানো কোনো বিষয়? আমরা দেখছি সারা এই 15 বছর আন্দোলন দেখছি আমাদের নেতারা ঘরের মধ্যে মিছিল করিয়া। তোমার চাচা কি করছে বলো? কিশোরগঞ্জের সভাপতি ঘোষণা করছে কিশোরগঞ্জের জেলা ঢুকতে পারে না, সেই দিক দিয়ে সেদিকে এমএনআইকে ঢুকিয়া আরেকজন বাইরে থেকে টেলিফোন করে বলে নোমান ভাইকে, ভাই আমি এই যে স্লোগান শুনেন গড়ের ভিতরে। তোমার চাচাকে দিয়ে উদাহরণ দিলাম। এমন অনেক মিছিল করে করে আমাদের নেতাদের পাঠাইছে, লন্ডনে পাঠাইছে, মিছিল করতেছি। ওই মিছিলটার ডিউরেশন হলো 1 মিনিট। পুলিশকে টাকা দিছে 5,000 টাকা 10,000 টাকা, ভাই খালি 5টা মিনিট আমরা এখান দিয়ে রাস্তায় ঢুকবো, এই রাস্তায় বেরিয়ে যাবো। এরকম বড় বড় মিছিলের উদাহরণ আমাদের কাছে আছে। এখন আওয়ামী লীগ তো একই কাজ করতেছে, এবং এগুলা পুঁজি করে আন্তর্জাতিক বিশ্বে দেখানো হবে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে রাজনীতির অধিকার নাই, বাংলাদেশের মানুষকে কাজ করতে মানে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। কাজেই আমি আপনাকে বলবো, 23 তারিখে এই সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে একটা ওয়াকওভার দিল, সুন্দর সুযোগ। কালকে কিছুই হবে না, এতক্ষণ তোমার সঙ্গে অনেক বড় বড় কথা বললাম, কিছুই হবে না, কিছুই হইতো না যদি এই ভুলগুলো না করতো, এইটা এই যে এই দায়িত্ব না নিত, জেলায় জেলায় পুলিশ, জেলায় জেলায় আর্মি। কি করবে বলতে খারাপ লাগে। আজকে যদি সেলি বুঝো না, সেলি আমাদের দেশে যদি চেলিয়ে নিয়ে আসা পুলিশকে পিটায়, এইটা নিউজ হবে না? পুলিশ দুইটা গুলি করলে নিউজ হবে? দুইটাই তো পুলিশের ক্ষতিকর। পুলিশকে যদি চেলিয়ে নিয়ে আসা পিটায়, এইটাও সরকারের পতনের আলামত হবে। আর পুলিশ যদি গুলি করে দুটো লোককে মারে, চেলির বাড়ি খাওয়াচ্ছে, ওইটা সরকার পতনে হবে। এরকম একটা জায়গার মধ্যে আপনি জানেন কেন এগুলো? আমি যেতে আপনি ইগনোর করেন না, মিছিল করো, আমার কি মিছিল করো, মিছিল করে কি করে? এইসব মিছিল সরকার পতন হবে না। যদি কোনো ভাঙচুর করে, ভাঙচুর করার পরে দেখবো আমি। ওয়ান স্টেটমেন্ট ইজ গুড এনাফ। যদি কেউ সন্ত্রাসী করে করুক, আমি কিছু বলবো না, সন্ত্রাসী করার পরে আমি কাউকে ছাড়বো না। এটা কে বলবে? এটা ডিসি বলবে, পুলিশ না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর বলবে, জেলা প্রশাসক। ওনার নাম দিয়েছেন আমার জেলা প্রশাসক, উনি জেলা প্রশাসক, খালি খাউন্ডা প্রশাসক। ওই প্রশাসক বলবে না, কালকে মিছিল করা যাবে না। আমি 140 জারি করলাম। পুলিশকে বলবে দেখো কেউ আইন অমান্য করে কিনা। পুলিশ হুকুম দেওয়ার কেন ভাই? মিছিল করবো কি করবো না, থাকবো কি থাকবো না, বসবো কি বলবো না, মানুষ মারবো কি মারবো না, রাজনীতি করবো কি করবো না, পুলিশ কেন? পুলিশ আমি অপরাধ করলে পরে তদন্ত করে রিপোর্ট দিবে। আর পুলিশ কেমন লাঠিয়াল বাহিনী বানাচ্ছেন, আমার সেনাবাহিনীকে আগে বসতে বানাই দিচ্ছেন। আর আমার সেনা প্রধান তো আরেকটা বিপদে আছে বেচারা। উনি সেপ্টেম্বর মাসে তার রিটায়ারমেন্ট টাইম শেষ, ওনার 60 বছর বয়স পূর্তি হয়ে যাবে। যদি উনি 3 বছরের জন্য নিয়োগ পান, কিন্তু বয়স তো কমে যাচ্ছে। এখন সরকার দিবে কিনা আমি জানি না। তবে আমার সেনা প্রধান আমার মতো ইসলামিক দলে অংশগ্রহণ করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রথমে একজন সেনা প্রধান হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন। এমন কোন সেনা প্রধান নাই যে সেনা প্রধান হজ করেন নাই সেনা প্রধান থাকা অবস্থায়। কিন্তু কেউ আল্লাহর সুন্নত বা রসুলের সুন্নত নিয়ে আসেন নাই। উনি আনছেন, ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ইট ক্যারিজ মেসেজ। এটা কিন্তু একটা সতর্ক বার্তা দেয়। সেনাবাহিনীতে এবং সশস্ত্র বাহিনীতে একটা ধর্মীয় অনুভূতি কাজ করতেছে। আমার দেশের সশস্ত্র বাহিনীতে ধর্মীয় আনুগত্য বৃদ্ধি পাচ্ছে, ওখানে সেকুলারিজম কমে যাচ্ছে, ধর্মনিরপেক্ষতার অবস্থান কমে যাচ্ছে, যার ফলে বৃহত্তর সেনা সদস্যদের সন্তুষ্টির জন্য আমার সেনা প্রধান
রসুলের সুন্নত নিতে হয়েছে। কাজে উনি 2.5 মাস আছেন, উনি হয়তো কোনো ঝুঁকি নেবেন না, উনি সরকারে যা বলবে তাই শুনবেন। তারই আলামত, যদি আমি জানি না কয় জেলায় সেনাবাহিনীর কাছে যাওয়ার কথা না, সেনাবাহিনী যাওয়ার কথা না, কারণ এরকম কোনো মেসেজ আমরা পাই নাই, কোনো রকম খবর দেখি নাই। আর সেনাবাহিনী যদি নীরবে যায়, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সেনাবাহিনী কি করার আছে? সেনাবাহিনী কি করতে পারবে? সেনাবাহিনী কিছু করতে পারছে শেখ হাসিনার জন্য? শেখ হাসিনা অনেক খাওয়াইছে, পড়াইছে, রুটি বাদ দিয়ে ভাত খাওয়াইছে, বলেন, সবকিছু দিছে, পেনশন ভাতা বাড়াইছে, এটা বাড়াইছে, ওইটা বাড়াইছে, পেনশন দিছে, বিশাল বিশাল বিল্ডিং বানায় দিছে, বাড়ি বানায় দিছে, প্রাসাদ বানায় দিছে, এক একজনে কি বড় বড় প্রাসাদ বানায় দিছে। লাভ হয়েছে কিছু? শেখ হাসিনার 1 পয়সা লাভ হয়েছে? শেখ হাসিনাকে 1 ঘন্টার জন্য রাখছে? কাজে লাভ হয় না, এগুলো করে লাভ হয় না, এগুলো করে কিছু কিছু লোকের পেট ভরে। যাই হোক, তোমাকে যে কথাটা বলছি, যে এখানে আমি আমার ব্যক্তিগত মতামত চাইলে আমি মনে করি, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম তাহলে আমি সারা বাংলাদেশে কালকে আওয়ামী লীগকে নির্বিঘ্নে মিছিল করতে দিতাম। আমি আওয়ামী লীগকে ট্রেপে ফেলাইতাম যে সে ধ্বংসাত্মক কাজ করে কিনা। তখন পুরনো ক্যাসেট বাজাইতাম, শেখ হাসিনা কি বলছে, পুরনো ক্যাসেট বাজাইতাম আসাদুজ্জামান কি বলছে, পুরনো ক্যাসেট বাজাইতাম আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী গুলো, আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, ওই ক্যাসেট ধরে ধরে আমি অ্যাকশন নিতাম। মিছিল করো, আমি কোনো বাধা দিতাম না, সারা ঢাকা শহর মিছিল করো, কোনো বাধা দিতাম না। কিন্তু কোথাও যদি একটু ভাঙচুর করতো, আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ওই আওয়ামী লীগের ভাষায়, ওই আওয়ামী লীগের দেখানোর পথে আমি অ্যাকশন নিতাম। বলতাম ওই সময় হয়েছে বৈধ, যে ভাঙচুর করছে সে সন্ত্রাসী, সন্ত্রাসীর বিচার হইতে হবে। এটা এটা কোনো কেউ সবাই সমর্থন করবে। আমিও সন্ত্রাসী করলে আমার এই বক্তব্য যদি আমি উস্কায় দেই, তুমি আমার উস্কানির বিরুদ্ধে মামলা করবা। কিন্তু আমি উস্কাচ্ছি না, আমি বলছি রাষ্ট্রকে শান্তিপূর্ণ করতে হলে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন যে ম্যাচিউরড, যে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারে, যে নিজের ব্যক্তিগত স্বার্থের বাইরে কাজ করতে পারে। কি মজা! কালকে আওয়ামী লীগ দেখো খেলাটা কি জমছে, কালকে আওয়ামী লীগ গন্ডগোল করবে করে ধরে নিলাম, শান্ত হয়ে গেল। সন্ধ্যার সময় টেলিফোন আসবে বেজিং থেকে, ভাতিজা সব ঠিক করে বলছি, কোনো সমস্যা হয়নি ঢাকা শহরে। কোথায় আওয়ামী লীগ? পুরাই দিছি আমি। চিরাঙ্গের ভাষায় বলবে, ঢাকা ভাষায় বলবো না, আমি ঢাকায় ভাষায় বলতেছি। এই টেলিফোনটা সুযোগ দিলেন, কালকে সন্ধ্যার সময় একটা প্রীতি আলাপ হবে ঢাকা বেজিং এ। আরে ভাই কিচ্ছু সমস্যা নাই, কোথায় আওয়ামী লীগ? খুঁজে পাওয়া যায় নাকি আওয়ামী লীগ? সব ঠিক করে ফেলেছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী না, আপনি চিন্তা করেন না, আরো 5-7 দিন বেড়ে আসেন। দিস ডায়লগ কালকে হবে, পারলে ঠেকাও, ডায়লগটা উল্টা করো দেখি। আমি উস্কাচ্ছি না, কিন্তু বলছি কালকে সন্ধ্যার সময় কি ডায়লগটা হবে দুজনের মধ্যে। ওকে, একদম আমরা আজকে দীর্ঘ আরেকজন মন্ত্রী এবং পুলিশের ক্ষমতায়ন করার জন্য এটা আওয়ামী লীগ উস্কা দেওয়া হচ্ছে। 70টা কালকে 700 মিছিলের খবর আসবে এবং 700 মিছিলকেই পুলিশ দক্ষতার সঙ্গে দমন করে ফেলেছে। আওয়ামী লীগের কালকের পরিকল্পনা ছিল এইটা দখল করবে, ওইটা দখল করবে, এই দখল করবে, তাদের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই প্রেস রিলিজ কালকে বিকালে তুমি পাইবা, এটার উপরে কারো তোকে রাখতে হবে টকশো করবে। এই প্রেস রিলিজটা পাইলে পরে দেখবা নস্যাৎ, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। দক্ষ সারা বলে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে না, পুলিশ অত্যন্ত কর্মতৎপর ভাবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। ভারতীয় চক্রান্ত বাতিল করে দেওয়া আছে, নস্যাৎ করে দেওয়া আছে। তালিয়া বাজাও বাচ্চা লোক, তালিয়া বাজাও। কালকে তালিয়া এগুলা বলতে দেওয়ার জন্য। আর এগুলা বলার সাহস পাচ্ছি, আমার হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমার শহীদ হওয়া দরকার। এই ডাক্তারি হাসপাতালে গিয়া চিকিৎসা নিয়ে লাভ নেই। আবার আমাকে মজার জিনিস কি জানো, সবচেয়ে মজার জিনিসটা বলি, 1923 সনে আমাকে আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে প্রবেশ নিষিদ্ধ করছে। 1923 সনে শেখ হাসিনা আমাকে পাওয়ার প্ল্যান দিছে, কত কিছু দিছে না, কিন্তু 23 সনের জানুয়ারি মাসে আমাকে, মার্চ মাসে আমাকে
ক্যান্টনমেন্টে ঢুকা নিষেধ করেছে। এই নিষিদ্ধ এখনো জারি আছে, এই নিষিদ্ধ এখনো জারি আছে। এখনো আমি সিএমএ যে ট্রিটমেন্ট নিতে পারি না, চিকিৎসা নিতে পারি না। আজকে যেহেতু আমি সিএমএ যে ট্রিটমেন্ট নিতে পারি না, বুড়া বয়সে এখন কোন দিন হার্ট ফেল করবো, কি করবো, কোন হাসপাতালে যাব, হাসপাতালে যে চার্জ, যে টাকা পয়সা লাগে, বাইরে প্রাইভেট হাসপাতাল গুলা এত টাকা পয়সা নাই। সিএমএস ভাবছিলাম যে হয়তো শান্তিতে মরবো, এইটা যখন ঢুকতে পারবো না, এখন চিন্তা করছি আমাকে শহীদ হইতে হবে। হয় জেলখানে পড়ে মরবো, নাহলে এই সরকারের গুলিতে মরবো। কিন্তু রাষ্ট্র নিয়ে, জনস্বার্থ নিয়ে, জনগণের কল্যাণ নিয়ে, রাষ্ট্রের ভালোর জন্য আপোষ করব না, ইনশাল্লাহ করব না। তাদের বিরুদ্ধে কথা বলবোই, ন্যায্য কথা, সত্য কথা, জনগণের জন্য যা দরকার বলবো, ইনশাল্লাহ বলতে থাকবোই। আমার আর হারানোর কিছু নাই। তুমি আমাকে সুযোগ দিয়েছো, অনেক ধন্যবাদ। কালকে কিছু হবে না, খিচুড়ি খাবো না কালকে। আওয়ামী লীগের ব্যর্থ আন্দোলন কালকে সেলিব্রেট করবো। আওয়ামী লীগের ব্যর্থ আন্দোলন সেলিব্রেট করার জন্য কালকে চলো আমরা খিচুড়ি খাবো না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।